আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দীর্ঘকাঙ্ক্ষিত বৃক্ষরোপণের কাজে এখন অংশগ্রহণ করবেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এই অঞ্চলের পরিবেশ উপযোগী যে গাছ, নারিকেল, আমড়া, পেয়ারা, অর্জুন, নিম, এই ধরনের গাছ আমরা এখানে রেখেছি। মাননীয় প্রধানমন্ত্রী সব ধরনের গাছই আছেন, তিনি তার ইচ্ছা এবং খুশি মতো গাছ রোপণ করবেন। তিনি প্রথমে রোপণ করছেন নারিকেলের চারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তারেক রহমান বলছিলাম। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আচ্ছা, আজকে আপনাদের এখানে জনসভা নেই। আমি কবে এসেছিলাম জানি? 2004 না? হ্যাঁ, 2004 এই এলাকায় কিন্তু আমি এসেছিলাম, মনে আছে? হয়তো অনেকের সাথে সেদিন দেখা হয়েছিল। তা আজকে আবার আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে বহু বছর পরে এসেছি। আজকে এখানে আসার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনেছেন, নির্বাচনের আগে আমরা কিন্তু বলেছিলাম যে সারা বাংলাদেশে আমরা অনেকগুলো কাজের মধ্যে মূল দুটো কাজ করতে চাই। একটা হচ্ছে এই খাল খনন, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন। আরেকটা হচ্ছে বৃক্ষরোপণ। সারা বাংলাদেশে এটাও শহীদ জিয়া শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়াও এই কর্মসূচি চালু রেখেছিলেন। এই কর্মসূচি আমরা আবার ইনশাআল্লাহ বাংলাদেশে চালু করেছি। সেই বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবেই আজকে এখানে আমি এসেছি। এখানে বৃক্ষরোপণ আমরা করব। তবে এই যে বৃক্ষরোপণ করব, আমি আসার সময় রাস্তায় দেখলাম অনেকগুলো মানুষ রাস্তার দুই ধারে অনেকগুলো গাছের চারা নিয়ে তারা দাঁড়িয়ে আছে। কেউ কেউ রোপণ করেছেন, কেউ কেউ রোপণ করবেন। যেই চারাগুলো রোপণ হয়নি, আমি খেয়াল করে দেখলাম অনেকে চারা যে মাটিটা থাকে সেই মাটিটা একটা পলিথিন দিয়ে প্রাচানো থাকে, কিন্তু পলিথিনটা শুদ্ধ গর্তের মধ্যে দিয়ে দিয়েছে। তো পলিথিনটা শুদ্ধ যদি গর্তের মধ্যে আপনারা দিয়ে দেন তাহলে তো জানেন যে গাছটা নষ্ট হয়ে যাবে। তো যারা যারা এই কাজটা করেছেন দয়া করে সকলে ওই পলিথিনটা খুলে নিয়ে মাটি সহ গাছটা মাটিতে রোপণ করুন, নাহলে তো গাছটা বৃক্ষরোপণ আমাদের গাছটা মরে গেলে তো নষ্ট হয়ে যাবে, তাই না? সেই জন্য সকলকে আমাদেরকে যত্ন সহকারে এই কাজটি করতে হবে। এবং এই যে দেখেন বর্ষাকালে বৃষ্টি হয়। আচ্ছা ভাই, আগে ডাক দেওয়া শেষ করি তারপরে স্লোগান দেয়। এখন না, আস্তে আস্তে। এখন এই যে দেখেন, আমরা দেখেছি যে দেখেন চট্টগ্রাম অঞ্চলের দিকে প্রায় 5টি জেলাতে অনেক বৃষ্টিপাত হয়েছে। তার আগে আবার বৃষ্টিপাত ছিল না বেশ অনেকদিন, তাই না? বৃষ্টি এই যে হচ্ছে, মাঝখানে অনেকদিন গ্যাপ ছিল না বৃষ্টির। এই যে কখনো বৃষ্টি বেশি হচ্ছে, কখনো বৃষ্টি হচ্ছেই না প্রায়। এই যে আবহাওয়ার এই বিষয়টা, এটা কেন হচ্ছে? কারণ সারা পৃথিবীতেই আবহাওয়ার সমস্যা হচ্ছে, কিন্তু বাংলাদেশে বেশি হচ্ছে এই কারণ যে আগে আমরা যখন ছোট ছিলাম তখন শীতকালে যতটা শীত পড়তো, এখানে অনেক মুরব্বী আছে, মুরব্বীরা ভালো বলতে পারবেন যে এখন কিন্তু আগের মতন শীত পড়ে না। এখন আগের মতন শীত পড়ে না। আবার গরমের সময় অনেক বেশি গরম পড়ে। তো এই যে সব সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমাদেরকে সমাধান করতে হয় বা এই সমস্যার কষ্টটা যদি কমিয়ে আনতে হয়, আমাদেরকে সারা দেশে অনেক গাছ লাগাতে হবে। 20 কোটি মানুষের দেশ, আমাদের যে পরিমাণ গাছ থাকা প্রয়োজন সেই পরিমাণ গাছ সারা বাংলাদেশে নেই। এবং সেই কারণেই শহীদ জিয়া যে কর্মসূচিটি শুরু করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া এই যে বৃক্ষরোপণ কর্মসূচি থেকে এগিয়ে নিয়ে গেছেন। আমরাও বর্তমানে বিএনপি দেশ পরিচালনার দায়িত্বে আছে, আমরা অনেকগুলো কর্মসূচির পাশাপাশি আমাদের এই কর্মসূচিটাকেও সারা দেশে আমরা এই কর্মসূচিটা চালু রাখতে চাই। এবং ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা 25 কোটি গাছ, আমরা আগামী 5 বছরে সারা দেশে 25 কোটি গাছের চারা আমরা রোপণ করব। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে,
আজকে প্রায় এখানে 2000 গাছের চারা রোপণ করা হবে। যারা যারা যে গাছের চারাটি রোপণ করবেন, আপনাদের দায়িত্ব কিন্তু আজকে রোপণ করে চলে গেলেই কিন্তু, শুধু রোপণ করলেই কিন্তু কাজ শেষ হয়ে যাচ্ছে না। একটি শিশু যখন ভূমিষ্ঠ হয়, শিশুটা ভূমিষ্ঠ হলেই কিন্তু বাবা মায়ের কাজ শেষ হয়ে যায় না, বরং শিশুটা ভূমিষ্ঠ হবার পরে শিশুটাকে যত্ন সহকারে গড়ে তোলা, যত্ন সহকারে মানুষ করাই হচ্ছে সবচেয়ে আসল কাজ। কাজেই এই গাছটা যেটা আপনারা আজকে রোপণ করবেন, এই যে 2000 গাছের চারা রোপণ করা হবে, এই গাছটা কিন্তু শিশু গাছ, আজকে শিশুর মতন এটিকে বড় করতে হবে। কাজেই যারা যারা গাছের চারাটি রোপণ করবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, এবং যেই বাড়ির সামনে গাছটি রোপণ করা হচ্ছে সেই বাড়িতে যারা বসবাস করবেন অথবা আশেপাশে যদি দোকান থাকে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ থাকবে, আহ্বান থাকবে যে গাছটি একটা সাইজে বড় না হওয়া পর্যন্ত দয়া করে গাছটিকে যে যতটুকু পারেন, যেভাবে পারেন গাছটিকে দয়া করে যত্ন করবেন যাতে গাছটি বড় হতে পারে। কারণ এই গাছটি যদি বড় হয় আপনি বুক ভরে শ্বাস নিতে পারবেন। এই গাছটি যদি বড় হয়, এই গাছটি বড় হলে এই গাছের তলায় আপনি শান্তি মতন ছায়ায় বসতে পারবেন। কাজে এই গাছটি আমাদের উপকারের জন্যই হবে, শুধু আপনার না, আপনার সন্তান, আপনার পরিবার, আপনার এলাকার মানুষ, আপনার পাড়ার মানুষ সকলে এই গাছের সুবিধা পাবে। গাছটির গরমকালে যখন গাছটি বড় হবে, গরমকালে যখন বাতাস হবে গাছটিতে, এই সেই বাতাসের যে শান্তির স্পর্শ বাতাস সেটিও আপনি পাবেন। কাজেই আসুন, আমরা যদি আমাদের এলাকাটাকে সুন্দর করতে চাই, আমরা যদি আমাদের দেশটাকে সুন্দর করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই গাছের যত্ন নিতে হবে, বৃক্ষ রোপণ করতে হবে। এই বৃক্ষটি বড় হলে যাতে এই বৃক্ষের সুবিধা সকলে পায়, প্রত্যেকটি মানুষ পায়, ওই বৃক্ষের আশেপাশে যারা বসবাস করেন প্রত্যেকটি মানুষ যাতে সেই বৃক্ষের সুবিধাটা পায়, আমাদেরকে সেটাই চেষ্টা করতে হবে। আসুন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে আমি আমার চারাটি রোপণ করছি। যারা যারা এখনো রোপণ করেননি তাদেরকে অনুরোধ করব, কিন্তু মূল কথা হচ্ছে যে শুধু আজকে রোপণ করে চলে গেলেই হবে না, গাছটি যত্ন নিতে হবে যাতে গাছটি বড় হতে পারে। আপনি যেরকম সন্তানকে দেখেন বড় হতে, সন্তান যত বড় হয় আপনার বুকটা ভরে ওঠে আনন্দে, ঠিক এই গাছটি যারা যারা রোপণ করছেন বা গাছের যাদের দোকানপাট, বাসা বাড়ির আশেপাশে বা সামনে এই গাছের চারাটি রোপণ করার পরে গাছটি যখন বড় হবে, দেখবেন সন্তান বড় হওয়ার যে আনন্দ, ঠিক গাছটি যখন যত বড় হবে দেখবেন একই রকম আপনি আনন্দ পাবেন। আসুন আল্লাহ দেওয়া এই নিয়ামত, এই আনন্দটি আমরা আজকে সকলে ভাগ করে নিই। হ্যাঁ, আপনারা আজকে যারা 2500, 2000 না, এখানে 2500 গাছ রোপণ করা হবে, যারা 2500 গাছের চারা রোপণ করবেন তাদের সকলকে আমি অনুরোধ করব, আসুন সুন্দরভাবে আমরা চারাটি রোপণ করি, আমরা একসাথে আজকে 2500 চারা রোপণ করি আগামী 2 মিনিটের মধ্যে। হ্যাঁ, আচ্ছা, বৃক্ষরোপণ উপলক্ষে একটা সুন্দর স্লোগান আমরা তৈরি করেছি, বৃক্ষরোপণে সাজাই দেশ সবার আগে, বৃক্ষরোপণে, জোরে, বৃক্ষরোপণে সবার আগে। হলো না, আরো জোরে বলতে হবে, বৃক্ষরোপণে সবার আগে। ইয়েস, আসেন বিসমিল্লাহ বলে আমরা গাছের চারাটি রোপণ করি।
ধরে তো তুলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه وسلم يا حي
يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم وعلى آله وصحبه بارك وسلم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمة السقيم يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أول الأولين يا آخر الآخرين يا ذو القوة المتين يا راحم المساكين لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم الحمد لله رب العالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين حسبنا الله نعم الوكيل نعم المولى نعم النصير يا رب كريم আমাদের এই কর্মসূচি আপনি কবুল আর মঞ্জুর করে নিন ইয়া আল্লাহ আপনি আমাদেরকে প্রধানমন্ত্রী কর্তৃক আজকে এই আমাদের বৃক্ষরোপণকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আমাদের নতুন খাল হয়েছে খাল খনন হয়েছে এর পাশে এই বৃক্ষরোপণ হয়েছে আল্লাহ এর মধ্যে যত ভালাই আছে আপনি সমস্ত ভালাইগুলি দান করেন আল্লাহ যত খারাপি আছে খারাপি আপনি হেফাজত করেন আল্লাহ আমাদের আল্লাহ আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে আপনি হায়াতের প্রতি বরকত দান করেন আল্লাহ যেসব কর্মসূচি নিয়েছেন এই কর্মসূচি বাস্তবায়ন করে তৌফিক দান করেন আল্লাহ পর থেকে নিচ থেকে আপনি হেফাজত করেন আসমানি জমিন আসমানি উঠে নেন জমিনের পাড়ার জমি দাফন করে নেন আল্লাহ আপনি কবুল করে নেন আল্লাহ তাকে কবুল করেন তার সহকর্মীদের কবুল করেন সারা দেশের মানুষকে কবুল করে নেন আল্লাহ আমাদের আমাদের এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শাহাদাত হিসেবে কবুল করে নেন আল্লাহ সাহাবীদের সাথে আল্লাহ শাহাদাতকারী সাহাবীদের সাথে হাসর নাসর করেন আমাদের ম্যাডামকে আল্লাহ সাহাবীদের সাথে জান্নাতের মাকাম উচ্চ মাকাম দান করেন আরে আল্লাহ কুকুর রহমানকে আপনি জান্নাতের মধ্যে বড় মাকাম দান করেন আল্লাহ আমাদের প্রধানমন্ত্রীকে আপনি কবুল আর মঞ্জুর করেন সমস্ত দিকে হেফাজত করেন আসমানি জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করেন তার সাথে সহকর্মী তাদেরকে হেফাজত করেন দেশকে হেফাজত করেন বন্ধন করেন আল্লাহ বন্ধনকে আমাদের হেফাজত করেন খারাপি আছে খারাপি দান করেন খারাপি হেফাজত করেন ভালাই দান করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ভালাই দান করেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হেফাজত করেন আমাদের কবুল করেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিহি ইয়া আরহামার রাহিম মাননীয় প্রধানমন্ত্রী আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছেন প্রিয় ভাই বোনেরা এই যে আমরা যে গাছের চারা রোপণ করলাম আমি কিন্তু আপনাদের কাছে একটি অনুরোধ করেছি এবং আহ্বান করেছি যে এই গাছের যত্ন নিতে হবে এই গাছের যদি আমরা যত্ন নেই গাছটি যখন বড় হবে তখন এটা কি অন্য দেশে বাতাস দিবে অন্য দেশের মানুষকে বাতাস দিবে কাকে বাতাস দিবে এই এলাকার মানুষকে এই গাছের সুফল যেটা সুফল আছে সেটা কে ভোগ করবে এইটা ভোগ করবে মানুষ এই এলাকার মানুষ ভোগ করবে আরেকটি বিষয় আপনাদের সকলকে আমি বলতে চাই একটি বিষয় এই দেশটির মালিক কারা আমরাটা কারা এই দেশের জনগণ এখন যেহেতু আপনারা এই দেশের জনগণ এই দেশের মালিক আপনি যেই ঘরের মালিক যেই ঘরে আপনি থাকেন সেই ঘরের যত্ন কে করে সেই ঘরটি যদি ময়লা হয়ে যায় কোন একটি খুঁটি দুর্বল হয়ে যায় তো সেটির যত্ন কে করে ঠিকঠাক কে করে ঘরের মালিক করে না ঘরের মালিক করে তো দেশটা যেহেতু আমাদের সকলের এই দেশটার তো আমাদেরকে যত্ন করতে হবে এই যে দেখেন খালটা এই আমার সামনে ওইখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে তারপরে এখানে একটা প্লাস্টিকের বোতল পড়ে আছে এই যে পত্রপত্রিকা খুললে আমরা দেখি বিভিন্ন জায়গায় এই যে বর্ষার সময় এখন আমরা কি দেখি বিভিন্ন জায়গায় পানি জমা হয়ে যাচ্ছে হচ্ছে না সেটি শহরেই হোক গ্রামেই হোক বিভিন্ন খাল বিল এগুলা বন্ধ হয়ে গেছে পানি যেতে পারছে না ঠিকভাবে এইটা দেখি না আমরা এই সমস্যা হয় না তো এখন এই যে সব জায়গায় যদি আমরা ময়লা ফেলি আবর্জনা ফেলি তাহলে এই খাল বিল সব ময়লা হয়ে যাবে খাল বিল সব বন্ধ হয়ে যাবে এবং খাল বিল যদি বন্ধ হয়ে যায় এই খালটি যদি চালু থাকে এই খালে যদি পানি প্রবাহিত করে উপকারটা কাদের হবে এই এলাকার মানুষের হবে অর্থাৎ সারা দেশের খাল বিল যদি ঠিকঠাক থাকে তাহলে বন্যার সময় যেরকম ক্ষতি কম হবে পানি যেমন খালের মধ্যে থাকবে ঘরে বাড়িতে কম ঢুকবে
একইভাবে খালের পানিও পরিষ্কার থাকবে যদি আমরা খালের যত্ন নেই, আমাদের নদীগুলোর যত্ন নেই। সেই পানি তো আমরাই ব্যবহার করি। তো সেই জন্য আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে, এই রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যেখানে সেখানে বাজার আছে সেইখানে বিভিন্ন রকম কাগজপত্র, পলিথিন, প্লাস্টিকের ব্যাগ, বিভিন্ন জিনিস পড়ে, প্লাস্টিকের বোতল পড়ে পরিবেশটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশ যদি নষ্ট হয়ে যায় তাহলে ক্ষতিটা কার হবে বলেন তো? কারণ এই যে ঢাকা শহরে গেলে এই বিভিন্ন পরিবেশের কারণে ধোঁয়া, গাড়ির ধোঁয়া, ট্রাকের ধোঁয়া, ইঞ্জিনের ধোঁয়া, এই ময়লা, মানুষের শ্বাস নিতে কষ্ট হয়। এই গ্রামে আসলে তাও কিছুটা ভালো লাগে, তাও কিছুটা বুক ভরে শ্বাস নেওয়া যায়। কিন্তু এই আবর্জনা দিয়ে যদি সব জায়গায় ভরে যায় তাহলে তো পুরো দেশের পরিবেশ নষ্ট হয়ে যাবে। তখন ছোট বড় সব মানুষের ক্ষতি হবে, শ্বাস নিতে কষ্ট হবে, শ্বাসজনিত বিভিন্ন রকম অসুখ বিসুখ হবে। আপনাদের সকলের কাছে আমার আহ্বান, এবং এখানে আজকে মিডিয়ার ভাইরা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের মাধ্যমে আমি সমগ্র দেশের মানুষকে অনুরোধ করব, আসুন আমরা চেষ্টা করি যেখানে সেখানে আবর্জনা যেন আমরা না ফেলি। আমাদের কোন একটা ব্যবহার্য জিনিস ব্যবহারের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, পানি খেলাম, পানির বোতলটা খালি হয়ে গেল, আমরা যেখানে সেখানে ফেলে দেই। কোনো একটা প্যাকেটে করে আমরা কিছু নিয়ে যাচ্ছি, জিনিসটা যখন বের করলাম প্যাকেটটার প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল, আমরা প্যাকেটটা যেখানে সেখানে ফেলে দিচ্ছি। এতে করে আমাদের পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশটা নষ্ট হয়ে গেলে আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা, ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরবর্তীতে আমাদের সন্তানেরা ক্ষতিগ্রস্ত হবে। আসুন আমরা যদি নিজের ঘর নিজে পরিষ্কার না রাখি, নিজের দেশকে নিজে যদি ঠিক না করি, বাইরে থেকে তো কেউ এসে আমাদেরকে করে দিবে না। আমরা যখন ছবিতে দেখি, টেলিভিশনে বা অন্য জায়গায় যখন অন্য অন্য দেশের ছবি দেখি, আমরা মাঝে মাঝে বলি না, আহা ওদের রাস্তাঘাট কি পরিষ্কার, কি সুন্দর, বলি আমরা মাঝে মাঝে, মনের মধ্যে আসে না এই কথাটা? আসে এই কথাটা। কিন্তু ভাই ওদের দেশের রাস্তাঘাট তো ওরাই পরিষ্কার করে রাখে, এই অন্য জায়গা থেকে তো মানুষ গিয়ে করে না, তার দেশ সেই সুন্দর করে রাখে। আসুন না আমাদের দেশটাকে যদি সুন্দর করতে হয় তাহলে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আপনাদের বাড়িতে, একটা বাড়িতে যদি 5-7 জন মানুষ থাকে, আপনার পরিবারে তো 5-7 জন মানুষ থাকে না? এখন একজন মানুষ যদি সারাদিন বাড়ি পরিষ্কার করে আর বাকি 5-7 জন মিলে যদি সারাদিন ময়লা করে, ওই বাড়ি পরিষ্কার রাখা সম্ভব? ঘর পরিষ্কার গুছিয়ে রাখা সম্ভব? তো দেশটাও তো ঘরের মতনই। কয়েকজন যদি শুধু পরিষ্কার করে, এই যারা সরকারি যাদের দায়িত্ব পরিষ্কার, তারাই শুধু পরিষ্কার করে, সবাই মিলে যদি শুধু ময়লা করতে থাকে তাহলে তো পরিষ্কার রাখা সম্ভব হবে না। আমাদের সকলকে মিলে পরিষ্কার করতে হবে। যেখানে ময়লা ফেলার জায়গা, সেই ময়লাটা সেখানেই ফেলতে হবে। আমরা যদি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা ফেলি, একদিকে যেরকম দেখতে খারাপ লাগবে। আপনারা তো বাসে করে বিভিন্ন জায়গায় যান না? বরিশাল সদরে যান, ঢাকায় যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বাসে করে যখন যাবেন দেখবেন যেখানে বাজার ঘাট, দোকানপাট আছে সেখানে ময়লা দিয়ে ভরা, সেখানে বিভিন্ন রকম আবর্জনা দিয়ে ভরা। ময়লা দেখতে কারো ভালো লাগে? তো ময়লা হলে কি হয়, পরিবেশটা ময়লা হয়ে যায়, দেখতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তাহলে আসুন আমাদের দেশের যত্ন আমাদেরকে নিতে হবে, আমাদের দেশকে গড়ে তুলতে হবে আমাদেরকে। আমরা সবাই মিলে চেষ্টা করি, আমরা সবাই মিলে যদি সচেতন হই তাহলে আমরা আমাদের পরিবেশটা সুন্দর করতে পারবো। আমরা যদি আমাদের পরিবেশটা সুন্দর করতে পারি, আমাদের ভবিষ্যৎ বংশধররা একটা সুন্দর জায়গায় থাকতে পারবে। আমরা এইভাবে, এই যে খালের মধ্যে প্রয়োজন শেষ হয়ে গেছে, প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে, ওখানে আরেকটা প্লাস্টিকের পানির বোতল ফেলে দিয়ে গেছে, বিভিন্ন জায়গায় দেখবেন যে পলিথিন ফেলে দিয়ে গেছে, কাগজ ফেলে দিয়ে গেছে, ওই যে ওখানে খুব সম্ভব একটা সিগারেটের প্যাকেট পড়ে আছে। আসুন আজকে থেকে আমরা চেষ্টা করি আমরা যত্র তত্র ময়লা ফেলবো না। আমরা যত্র তত্র যেখানে সেখানে এই ধরনের জিনিসপত্র, প্লাস্টিকের বোতল, পলিথিনের ব্যাগ, আমরা এই সিগারেটের প্যাকেট, এগুলা যত্র তত্র ফেলবো না। যদি শেষ হয়ে যায়, যদি ফেলে দেওয়ার প্রয়োজন হয়, আমরা ধরে রাখবো, যখন একটি নির্দিষ্ট ময়লা ফেলার জায়গা পাবো আমরা সেইখানেই সেটি ফেলে দিব। আমরা কি এই প্রতিজ্ঞাটা করতে পারি, এই চেষ্টাটা করতে পারি কি ভাই? এই চেষ্টাটা আমরা করতে পারি? খুব কাজা। আমার পকেটে যদি হাত দেন, এই দেখেন টিস্যু বের হবে আমার পকেট থেকে। এই টিস্যু একটু আগে আমি যে মাটি নিয়ে হাত ধুয়ে, এখন এখানে তো টিস্যুটা ফেললে তাহলে তো আমি আপনাদের যা বলছি আমি নিজেই সেটা মানলাম না। সেই জন্য ছোটবেলা থেকে আমি অভ্যাস করে নিচ্ছি, যখন আমি টিস্যু ব্যবহার করি করে আমি আমার পকেটের মধ্যে রেখে দিই টিস্যুটা। আমার যে কোনো প্যান্টের পকেটে হাত দিলেই দেখা যাবে টিস্যু বের হয়ে আসতেছে। সারাদিনে সব টিস্যু গিয়ে প্যান্টের পকেটে জমা হয়। রাতে যখন বাসায় যাই, আমি রাত্রে বাসায় গিয়ে ডাস্টবিনের মধ্যে বা যেখানে ময়লা ফেলার জায়গা সেখানে আমি টিস্যুগুলো নিয়ে ফেলে দিই, সারাদিনের ব্যবহৃত টিস্যু। কাজেই
আমি এই কাজটি চেষ্টা করেছি, আমি আস্তে আস্তে আমার মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা যদি সকলে মিলে চেষ্টা করি আজকে থেকে, এই অভ্যাসটা আমরা সকলে মিলে তৈরি করতে পারবো। এবং এই অভ্যাসটা যদি আমরা প্রত্যেকটা মানুষ, এই দেশের প্রতিটি মানুষ যদি আমরা এই অভ্যাসটি গড়ে তুলতে পারি, তাহলে আমরা একটা সুন্দর পরিষ্কার একটি দেশ গড়ে তুলতে পারবো, যেই দেশের পরিবেশটা সুন্দর হবে, যেই দেশটি দেখে সবাই প্রশংসা করবে। নিজের দেশের মানুষ যেমন প্রশংসা করবে, একইভাবে বিদেশ থেকে যারা আসবে তারাও বলবে যে বাংলাদেশ একটি পরিষ্কার দেশ, বাংলাদেশ একটি সুন্দর দেশ, বাংলাদেশের মানুষ তাদের নিজেদের দেশটাকে গুছিয়ে রেখেছে, পরিচ্ছন্ন করে রেখেছে। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি কোনো রাজনৈতিক বক্তব্য দিলাম না, কারণ রাজনৈতিক বক্তব্য থেকে নিজের দেশের জন্য ভালো কিছু করাটা অনেক 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 গুরুত্বপূর্ণ। আমি মনে করি এই যেই কথাটি আমি বলেছি, এই কথাটি, এই কাজটি যদি আমরা করতে পারি, এটি দেশের জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ। এটি দেশের জন্য বর্তমানে এবং ভবিষ্যতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য একটি সুন্দর সুস্থ দেশ গড়ে তুলতে আমাদেরকে সাহায্য করবে। আসুন আজকে এই বৃক্ষরোপণের দিনে, আজকের এই কর্মসূচির দিনে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে আমরা আমাদের স্ব অবস্থান থেকে প্রত্যেকটি মানুষ যতটুকু সম্ভব হবে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের পরিবেশের প্রতি আমরা যত্ন নিব। আমরা চেষ্টা করব আমাদের আশেপাশের ঘর বাড়ি রাস্তাঘাট যতটুকু সম্ভব আমরা আমাদের অবস্থান থেকে আমরা চেষ্টা করব সেই পরিবেশটিকে রক্ষা করার জন্য, পরিবেশটিকে পরিষ্কার রাখার জন্য, পরিবেশটিকে সুন্দর রাখার জন্য। আপনাদের কাছে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। গভীর কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি। Vai.